হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু রান্নাঘর থেকেই আমি আমার ব্লগটা শুরু করেছি। আর এই তীব্র গরমের মধ্যে কিন্তু রান্নাবান্না খুব পাতলা জাতীয় খাবারই খাওয়া হচ্ছে। ডাল আর টমেটোর টক কিন্তু প্রতিদিনই থাকছে। একদিন হয়তো টমেটো, একদিন হয়তো ডাল, এভাবে টক দিয়ে রান্না করছি। তো আজকে কিন্তু আমার ডালের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা শেয়ার করার আগে আপুদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও জুড়ে থাকবেন। প্রথমে কিন্তু আমি মসুর ডালটাকে কম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে বেশি করে পানি দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। আর হলুদের কালারটা যদি ডালে পরিমাণ মতো না পড়ে তাহলে কিন্তু ডালটার কালারটা দেখতে ভালো লাগে না। আর ডালের কালারটা কিন্তু দেখতে ভালো হলে খেতেও ভালো লাগে। তারপরে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি কাঁচা আম। আর ইদানিং কিন্তু কাঁচা আম দিয়েই বেশিরভাগ ডাল রান্না হচ্ছে। তারপরে কিন্তু আমি ডালটাকে অনেকক্ষণ সময় নিয়ে সিদ্ধ করেছি। আর ডালটাকে যত বেশি জাল দেওয়া হবে ডালের টেস্টটা কিন্তু আরো ততই বেড়ে যাবে। আমার এই ডালটা কিন্তু বাসার সবাই খুব পছন্দ করে। আমার হাজবেন্ড তো এই ডালটা খাওয়ার জন্য খুব পাগল থাকে। তো আমি কিন্তু ডালটাকে বাগার দিয়ে দিলাম। পরিমাণ মতো কড়াইয়ের মধ্যে তেল আর পেঁয়াজ, আদা, রসুন দিয়েছি। পেঁয়াজটা আর আদা রসুনটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন কিন্তু আমি ১ চামচ পরিমাণ জিরার ফাঁকি দিলাম। আর এই যে সবগুলো একসাথে ডেকে কিন্তু আমি আবারও ডালটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। এভাবে কিন্তু ডালটা রান্না করলে খুব মজা হয়। তারপরও কিন্তু আমি এখানে বেগুন ভেজে নিচ্ছি। এই বেগুনগুলো কিন্তু আমার ছাদের গাছের। আলহামদুলিল্লাহ ছাদের মধ্যে কয়েকটা কাঁচামরিচ গাছ আছে আর বেগুন গাছ আছে, সেগুলো দিয়ে কিন্তু পুরা রোজার মাছ সহ এখন পর্যন্ত খাওয়া হচ্ছে। যখনই দেখি যে বেগুন প্রয়োজন ছাদ থেকে কিন্তু পেড়ে নিয়ে আসতে পারি। আর কাঁচামরিচ তো আছেই, সেগুলো দিয়েই কিন্তু আজকের যে ডালটা রান্না করলাম বা এখানে আমি বেগুনে ইউজ করেছি সেগুলো কিন্তু আমার গাছেরই। আর রান্নাবান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি চলে আসলাম এখানে কাছের জিনিসপত্রগুলো একটু রেখে দেওয়ার জন্য। গত ব্লগে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার মেজো ছেলের বার্থডে ছিল। তো অনেকগুলো জিনিসপত্র নামিয়েছিলাম, সেগুলো আমি জায়গা মতো রেখে দিচ্ছি। কারণ আমার কাছে জিনিসপত্র ঠিক জায়গা মতো রেখে দেওয়াটা আমি বেশি পছন্দ করি। কারণ বাচ্চা-কাচ্চার ঘর আছে, যদি নামিয়ে রাখি হুটখাট ওরা কিন্তু অনেক জিনিসপত্র ভেঙে ফেলে। আর এমনিতেই কিন্তু রান্নাঘরের মধ্যে অনেক হাঁড়ি-পাতিল থাকে। আর এক্সট্রা যদি কোনো জিনিসপত্র নামে সেগুলো আরো ভরাট করে দেই। আসলে কাজ করতেও কিন্তু অনেকটা ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু ওয়াল ক্যাবিনেটের যে জিনিসপত্রগুলো আছে নিচে সেগুলো একটু মুছে দিচ্ছিলাম। এখানে কাপড় ধোয়ার পাউডার রেখেছিলাম। তো এখান থেকে ছিঁড়ে, ছিঁড়ে ব্যবহার করা হয়েছে। এখানে কিছু পাউডার পড়েছিল সেজন্য খুলে এই জায়গাটা পরিষ্কার করে দিলাম। আর ভিতরের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। রান্নাবান্না আর বাকি যে কাজগুলো আছে সেগুলো করতে কিন্তু আবার প্রায় ২টা বেজে গেছে। ঘর গোছানোর কাজ কিন্তু আজকে আমি করিনি, আমার ভাগ্নি করেছে। তো আমি এখানে হালকা পাতলা যে কাজগুলো আছে, জিনিসপত্রগুলো যেগুলো ধুলাবালু জমে আছে সেগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। আর খালা কিন্তু কাটাকাটি থেকে শুরু করে থালা বাসন ধোয়া, রুম মোছা সব করতেছে। তো রুম মোছারও সময় হয়ে গেছে। ও রুম মুছতেছে একদিক থেকে। আমি এই যে রুম মোছার পানির সাথে এখানে ক্লোরক্সটা দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু রুম মোছার সাথে এখানে ক্লোরক্স বা লাইজল এই জাতীয় জিনিসগুলো ব্যবহার করি। এটা আমার হাসব্যান্ড নিয়ে এসেছে বাইরে থেকে। আর এই যে ফুল রাখার স্ট্যান্ডগুলো এগুলো কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম। ড্রয়িং রুমে মোট আমি ৩ টা লাগিয়েছি এই ফুল রাখার স্ট্যান্ড। ২ টাতে আর্টিফিশিয়াল রেখেছি আর একটাতে কিন্তু আমি মানি প্লান্ট গাছ রেখেছি। তো মানি প্লান্ট গাছের পানিটা চেঞ্জ করে দিচ্ছি। ১ সপ্তাহ পর, পর কিন্তু পানিটা চেঞ্জ করে দেই। পানিটা যদি চেঞ্জ না করি তাহলে কিন্তু গাছের গোড়াটা পচে যাবে। সেজন্য কিন্তু পানিটা কিছুদিন পর, পর চেঞ্জ করে দিতে হয়। আর এই যে গাছটা থেকে কিন্তু অনেকগুলো পাতা আর ডাল বেরিয়েছে। আর কি পরিমাণ বালু! পাতাগুলো কিন্তু একদম বালু, বালু হয়ে গেছে। সেজন্য একটু ধুয়ে রেখে দিচ্ছি। আর এই যে দরজার সামনে যে আমার গাছগুলো আছে সেগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ। আজকে ঘুম থেকে ওঠার পরে দেখতেছি গাছের পাতার আগাগুলো অনেকটাই কালো, কালো হয়ে গেছে। আসলে গরমের কারণে এমন হচ্ছে।
মানুষের অবস্থাই কিন্তু খারাপ আর গাছের অবস্থা তো খারাপ হবেই। তো আমি কেচি দিয়ে কিন্তু যে গাছের পাতাগুলো একটু মরে গেছে বা আ কালো হয়ে গেছে সেগুলো একটু কেটে দিচ্ছি আর একটু পানি দিয়ে দিচ্ছি। দেখি গাছগুলোর কি অবস্থা হয়। গরমের কথা কি বলবো? গরমের জন্য কিন্তু জীবন অতিষ্ঠ। সবাই কিন্তু পাগল হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি একটু বৃষ্টি দিয়ে দুনিয়াটা একদম শান্তি করে দাও। গরমের জন্য কিন্তু আমার বাচ্চাদের কিন্তু স্কুল খুলেছিল। কিন্তু গরমের জন্য ২ দিন আগে আবার স্কুল বন্ধ দিয়ে দিয়েছে। কি করবে? কারণ বাচ্চারা যখন স্কুলে যায় যে কাপড় পরে যায় সে কাপড় ভিজে ক্লাসেই শুকায়। আবার ক্লাসে কিন্তু ভিজে। আসলে বাচ্চারা খুব অসুস্থ হয়ে যাচ্ছে। তো ওইদিন খবরে দেখলাম ১০ জনের মতো মারা গেছে গরমের কারণে। আর চুয়াডাঙ্গাতে ৪৩ ডিগ্রির উপরে গরম। আল্লাহ সবাইকে রক্ষা করুক এই গরম থেকে। আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে দুনিয়াটা শান্ত করে দাও। আমরা যতটুকু জানি আল্লাহ যদি খুশি থাকে তাহলে কিন্তু বৃষ্টি দেয়। আল্লাহ আমাদের উপরে কত নারাজ। দুনিয়াতে যে পরিমাণে পাপ জমে গেছে আল্লাহ কিন্তু আমাদেরকে বৃষ্টি দিচ্ছে না। আমাদের উপরে খুব নারাজ, খুশি নয়। আমরা কিন্তু ছোটবেলা দেখেছি বৃষ্টির জন্য কে এই জিনিসটা দেখেছেন বলেন তো? গ্রামে যারা বড় হয়েছেন তারা কিন্তু অবশ্যই দেখবেন। আগে যখন বৃষ্টি হতো না তখন কিন্তু দেখতাম অনেক লোকজন আম আমাদের যারা গ্রামের মুরুব্বিরা বা ছেলেরা আছে তারা কিন্তু বাড়ি উঠানে গিয়ে আ উঠানের মধ্যে পানি ফেলে উঠানে মানে মাটির মধ্যে ঘোরাঘুরি করত। আর বৃষ্টির জন্য আল্লাহর কাছে করত। তারপরে কিন্তু বৃষ্টি হতো। এখন আর কোনো কিছুই সেগুলো হয়ও না। আর আল্লাহ কিন্তু আমাদের ডাকও কবুল করে না। কথা বলতে কিন্তু আমি বাসার অনেক কাজ করে নিয়েছি। খালাও একদিকে রুম মুছতেছে আর আমার টুকিটাকি যে ছোট কাজগুলো আছে সেগুলো আমি সেরে নিচ্ছি। তো বাথরুমের মধ্যে কিন্তু আমি ওডোনিল দিয়ে দিলাম। আমার বাচ্চারা যেহেতু ছোট ওরা কিন্তু বাথরুমে যায় অনেক সময় প্রস্রাব করে পানিটাও ওইভাবে দিতে পারে না বা দিলেও অনেক সময় গন্ধ হয়ে থাকে। আমি বাথরুমে কিন্তু ওডোনিলটা ইউজ করার চেষ্টা করছি। আসলে এটা ব্যবহার করলে খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসে। বাথরুমে যে দুর্গন্ধটা হয় সেটা কিন্তু আর থাকে না। আর এই যে ঘরদোর কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু গোসলে যাব। তো গোসলে যাওয়ার আগে কিন্তু সারাদিন তো কাজ করি, নিজেরও কিন্তু একটা যত্নের ব্যাপার আছে। এখানে কিন্তু আমি একটা ফেস প্যাক বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি সবসময় ব্যবহার করে থাকি। সপ্তাহে দেখা গেছে না হলেও ৩-৪ দিন ব্যবহার করি। আসলে নিজের যত্নটা নিজের কাছে। আমি এখানে মসুর ডাল কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। আর এই জিনিসগুলো কিন্তু আমরা রান্নাঘরেই সবসময় ব্যবহার করে থাকি। সেগুলো দিয়েই কিন্তু আজকের ফেস প্যাকটা বানিয়ে ফেলতে পারবেন। তো মসুর ডালটা ব্লেন্ড করে নিয়ে কিন্তু আমি এখানে বেসন দিয়ে দিলাম। ৫-৬ চামচের মতো বেসন দিব। কারণ এটাকে কিন্তু আমি আজকে ব্যবহার করব। আবার ফ্রোজেন করে রেখে দিব প্রায় ১ সপ্তাহের জন্য। তো বেসনের উপকারিতা সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি বেসন আমাদের কত উপকার করে মুখের দাগ এবং স্কিন ব্রাইট করতে। আর ডালের উপকার কিন্তু আরো বেশি। তো আমি ডাল আর বেসনের সাথে কিন্তু কাঁচা হলুদের গুঁড়া এড করেছি প্রায় ১ চামচের মতো। আর দিয়ে দিলাম মধু। তো সবগুলো উপকরণ কিন্তু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই ফেস প্যাকটা কিন্তু আমি সবসময় ব্যবহার করে থাকি। এগুলোর কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই। এটা ব্যবহার করলে কিন্তু মুখের যে কালো দাগগুলো আছে সেগুলোও চলে যায়। আর স্কিনটা এত বেশি সুন্দর হয়, চকচকে হয়ে যায়। দেওয়ার পরেই কিন্তু এটার উপকারিতা বোঝা যায়। আর আমি আজকে দেওয়ার জন্য একটু রেখে দিচ্ছি। আর আইস কিউবের বক্সে করে কিন্তু ১ সপ্তাহের জন্য রেখে দিচ্ছি। আমার যখনই প্রয়োজন তখনই কিন্তু আমি খুলে আ একটা বাটিতে নিয়ে কিন্তু মুখে ব্যবহার করে ফেলতে পারবো। এই ছোট জিনিসগুলো কিন্তু অনেক সময় আমরা আলসামির জন্য করি না যে আমি ফেস প্যাক বানাবো আবার দিব। তো আমার কাছে মনে হয় এভাবে একটু ফ্রোজেন করে রেখে দিলে গোসলের আগে বা ঘুমের আগে ব্যবহার করলেই কিন্তু ত্বকের যত্নটাও হয়ে গেল। নিজের যত্নটা কিন্তু অবশ্যই নিজের কাছে। সংসারে সারাদিনের কাজকর্ম করার পরে কিন্তু নিজেকে একটু সময় দেওয়া উচিত। আয়নার সামনে তাকালে যখন নিজেকে সুন্দর মনে হবে, তাহলে কিন্তু দেখবেন নিজের মনেতেই একটা আলাদা শান্তি কাজ করবে। তো ফেস প্যাকটা দেওয়ার আগে কিন্তু আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি গার্নিয়ারের ভিটামিন সি ফেস ওয়াশটা আছে, সেটা ব্যবহার করছি ইদানিং। এই ফেস ওয়াশটা আমার জন্য খুব উপকারী হয়েছে। আমার ব্যবহার করার পরে দেখলাম মুখের যে দাগগুলো আছে সেগুলো অনেকটাই কমেছে। তো ফেস ওয়াশটা দেওয়ার পরে কিন্তু আমি স্ক্রাব করে নিয়েছি ৫ মিনিটের জন্য মুখটা। তো স্ক্রাবটা করলে কিন্তু মুখের যে ব্ল্যাক হেডস গুলো আছে বা ময়লাগুলো আছে খুব সহজেই উঠে যায়। ১ দিন পরই কিন্তু মুখ স্ক্রাব করা খুব প্রয়োজন। তারপরে কিন্তু আমি ফেস প্যাকটা সারা মুখে একটু করে লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে কিন্তু ১৫ মিনিটের জন্য ওইভাবেই রেখে দিব। যখন শুকিয়ে যাবে তখন কিন্তু ঠান্ডা পানি দিয়ে মুখটা ওয়াশ করে নিব। তো এভাবেই কিন্তু আমি আমার স্কিনের যত্ন নিয়ে থাকি। তো
আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য কিন্তু এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আবার কিন্তু চলে আসবো ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।